Fine. So you all know that this is our fifth pretty live class of this free course. And in this class, basically I'm going to talk about practical use of passive voice. How can we use our passive sentences in our practical speaking as well as writing? And I'll also show you a practical conversation. ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। প্রথমত প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার কিভাবে হয়, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। অ্যাজ ইউজুয়াল আমরা যে প্যাসিভটা শিখি সেটা আমরা শিখবো না আজকের এই ক্লাসে। আমরা শিখবো প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং এ যে প্যাসিভের প্রয়োজন হয়, যেটা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নেই বা ভালো প্র্যাকটিস নেই। তো আমি এটা দুইটা পার্ট নিয়ে কথা বলবো, একটা হচ্ছে গ্রামাটিক্যাল, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। দুইটা পার্ট নিয়ে কথা বলবো। এইটা কমপ্লিট করার পর আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন এটা দেখতে পারবেন ইংলিশ টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস। অর্থাৎ আমি আপনাদের বিগত ক্লাসে, গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি একটা বাংলা কনভারসেশনকে কিভাবে ইংলিশের কারেক্ট টেন্স ঠিক রেখে ট্রান্সলেট করতে হয় আমি দেখিয়েছিলাম গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন। রাত প্রায় 11টা, সাড়ে 11টার দিকে এই সেশনটা ছিল। তো আজকের এই ক্লাসে আমি ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেখাবো। এটা কেন দেখবো? আমরা অনেকেই ইংলিশ প্যাসেজ রিডিং করতে পারি, পড়তে পারি, বাট একটা প্যাসেজ পড়ে, একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা কি, বাংলা অর্থটা কি আমরা বুঝি না। অর্থাৎ বাক্যটি কোন টেন্সে লেখা আছে, না মডালে লেখা আছে, না প্যাসিভে লেখা আছে, এইটা আমরা বুঝি না, বুঝতে পারি না। তো এইটা আমাদের বুঝতে হবে, এটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবো। আর এখানে দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এই যে কনভারসেশনটা, এইটা আমরা অ্যানালাইসিস করব। অর্থাৎ যখন দুইজন মানুষ একটা সার্টেইন টপিকের উপর স্পিকিং করছে, কনভারসেশন করছে, কমিউনিকেশন করছে, তারা ঠিক কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করছে, এই কনভারসেশনগুলোতে কতগুলো স্ট্রাকচার আছে সেইটা আমরা একটু দেখব। অর্থাৎ আমি আপনাদেরকে বলছি গত ক্লাসে যে আমাদের 12টা টেন্স আছে, 18টার মতো মডাল, সেমি মডাল আছে, 30টার মতো স্ট্রাকচার জানলে যে কোনো কথা ইংলিশে বলা যায় বা প্রকাশ করা যায়। একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে ব্যবহার করা যায়। কিন্তু একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে, একটা কমিউনিকেশন যখন হয় যে কোনো একটা সিচুয়েশনের উপর, সেখানে মূলত কোন ধরনের টেন্সের ব্যবহার বেশি হয়, কোন মডালগুলোর বেশি ব্যবহার হয়, নাকি প্যাসিভের ব্যবহার বেশি হয়, এটা আমরা দেখব। এটা যদি আমরা বুঝতে পারি যে ঠিক এই টেন্সগুলোর ব্যবহার বেশি হয় বা এই স্ট্রাকচারগুলো বেশি প্রয়োজন হয় একটা কনভারসেশন বা কমিউনিকেশনে, আমরাও সেগুলো বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারবো। সবগুলোর তো আর দরকার হয় না, তাহলে বেশি দরকার হয় কোনগুলো সেটা আমরা বুঝতে পারবো কিভাবে? এই কনভারসেশন অ্যানালাইসিসের মাধ্যমে। এটা আমার অনেক বড় একটা পিডিএফ ফাইল, প্রায় 39টা কনভারসেশন এই ফাইলে আছে। এটা 95 পেজের একটা ফাইল। সো এখানে অনেক অ্যাডভান্স লেভেলের কনভারসেশনও আছে, এটা খুবই হেল্পফুল এটা অ্যানালাইসিস করা। ওকে, সো আমি আগে শুরু করি। হিয়ার ইউ ক্যান সি ভয়েস চেঞ্জিং। বোঝার চেষ্টা করেন কি বলছে এখানে। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, বোঝেন। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস মানে কি? ভয়েস মানে কথা, অর্থাৎ বাক্য। আমি মুখ দিয়ে যা বের করছি এটাই আমার ভয়েস। কিন্তু এই ভয়েসটা দুইভাবে সংগঠিত হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, সক্রিয় এবং নিষ্ক্রিয়। মানে কি? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে দেখেন, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, কেউ করে বা কেউ করেছিল, কেউ করেছে। অর্থাৎ এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ, হি, সি বা ইউ। আমরা এতদিন যত সেন্টেন্স প্র্যাকটিস করে আসছি, স্ট্রাকচার প্র্যাকটিস করে আসছি, এগুলো করছি। কিন্তু এইখান থেকে আমাকে ওভারকাম করতে হবে, এখান থেকে আমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সেটা কিভাবে? প্যাসিভ শেখার মাধ্যমে। কেমন? প্যাসিভ কি বলছে? সাবজেক্ট নিজে কাজ না করে, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝালে তাকে প্যাসিভ বলে। এইখানে কয়েকটা বাক্য আছে দেখেন। আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। আ বুক, এটা হচ্ছে আমার মূলত নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। বই
কারো দ্বারা পড়া হবে, অর্থাৎ যে কাজটা করবে কর্তা যে, সে লাস্টে আছে, সে শুরুতে নেই। এখানে প্যাসিভ মানে হচ্ছে কাজটাকে প্রাধান্য দেওয়া হয়, কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়, কর্মটাকে সাবজেক্টে নিয়ে আসা হয়। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এই কাজটা করা হয়েছে তোমার দ্বারা। এই যে বাই হিম, বাই হার, বাই ইউ, এগুলো আপনারা দেখছেন। আমি এগুলো করাবো না, আমি এভাবে বাইয়ের ব্যবহার করে করাবো না। আমি আপনাদের আজকে যে প্যাসিভটা করাবো বা দেখাবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্যাসিভ। প্র্যাকটিক্যাল মানে কি? যেটা আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনে প্রয়োজন হয়। এখানে আপনারা অনেক রুলস স্ট্রাকচার দেখবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বিভিন্ন নিয়ম আছে। সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বাই, উইথ, এগুলো হয়। অনেক নিয়ম আছে, কিন্তু এইখান থেকে আমরা দেখব না। এগুলো আপনারা ক্লাস 6, 7, 8, 9, 10-এ করেছেন। অনেকেই বলতে পারেন আমি প্যাসিভ পারি। প্র্যাকটিক্যাল প্যাসিভটা কি সেইটা একটু আগে আপনারা বোঝেন। দেখেন, আমি একটা ব্ল্যাক ব্ল্যাঙ্ক পেজে আসি। প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে যদি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করতে না পারেন, আপনি কখনোই ভাষা ভালোভাবে শিখতে পারবেন না। এর আগে যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন, আপনারা ভেবে দেখেন, আমি যেটাই পড়াই, যেটাই দেখাই, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমি প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখাই দিই। সেটা কেমন? দেখেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার পেইড ব্যাচ আছে। আমার পেইড ব্যাচের স্টুডেন্টসদের যখন আমি ক্লাস নিই, আমি যদি ক্লাসের আগে তাদেরকে একটা নোটিশ দেই, ফর এক্সাম্পল, আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নিব, এই কথাটা ইংলিশে আমি কিভাবে বলবো? যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নিব। তো আমি এইভাবে বলি যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. দেখেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে বাক্যটা আমি লিখলাম, আমি যদি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে এটা কোন টেন্সে আমি লিখেছি বলেন, তো আপনারা বলতে পারবেন না? ইজিলি বলতে পারবেন। কি বলবেন? যে এটা ফিউচার ইনডিফিনিট, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. কিন্তু দেখেন, এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, এই বাক্যটাকে এইভাবে না লিখে আমি যদি একটু ঘুরায় লিখি, ঘুরায় লিখি মানে কি? আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস না নিয়ে যদি অন্য একটা টিচারকে দিয়ে ক্লাস নেওয়াই, আমার গ্রুপে অন্য অ্যাডমিন আছে, যদি অন্য কেউ মেসেজটা দিয়ে দেয় এইভাবে যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় শুরু হবে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে, কিসের কথা বলছি? সাবজেক্টে কে বলছে? আপনাদের ক্লাস রাত 10টায় নেওয়া হবে। অর্থাৎ কে নিল বা না নিল, এইটার উপর ফোকাস না করে, এইটাকে প্রাধান্য না দিয়ে ক্লাসটার উপর প্রাধান্য দিচ্ছি। আপনি এখানে আসছেন, তাই না? আপনি কি আমাকে দেখতে আসছেন না ক্লাস করতে আসছেন? আপনার দরকার কি আমাকে নাকি ইংরেজিটা শেখা? ইংরেজি শেখা। আপনার শিখতে পারলে হলো, ক্লাস করতে পারলে হলো, যে করায় করুক করাক। আপনার দরকার ভাষাটা শেখা, আমাকে না। তো আপনারা এখানে যারা আছেন, মনে করেন আজকে আমাকে আজকেই নতুন দেখতেছেন, আগে কোনোদিন দেখেননি, রাইট? তো আপনি তো আমাকে চেনেন না। তাহলে আপনি যদি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গুগল মিটের লিঙ্ক দিয়ে ক্লাস করছেন, আপনি গ্রুপে জয়েন করলেন, এবং আপনি তো আমাকে চেনেন না, আগে তো দেখেননি, তাহলে তো আপনি এরকম ভাবে বলতে পারছেন না যে স্যার আপনি কি আজকে ক্লাস নেবেন? বলতে পারছেন? পারছেন না। এটার ইংলিশ কি? স্যার আপনি কি আজকে আমাদের ক্লাস নেবেন? উইল ইউ টেক আওয়ার ক্লাস টুডে? এটা আপনি বলতে পারছেন না। আপনি তো জানেন না কে ক্লাস নিবে। তাহলে আপনি জানেন না কে ক্লাস নিবে। আবারও বলছি, আপনি জানেন না কে ক্লাস নিবে। বোঝেন কিন্তু কথাটা, ব্রেনে নেওয়ার চেষ্টা করেন। আপনি জানেন না কে ক্লাস নিবে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। তাহলে আপনি কি বলবেন? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? ক্লাস কখন শুরু হয়? আজকে কি ইংলিশ ক্লাস হবে? এখানে কি লাইভ ক্লাস শুরু হবে একটু পরে? এই যে বাক্যগুলো বললাম না, একটা বাক্য আপনি ইংলিশে করে দেখান তো আমাকে, পারেন কিনা? বাংলায় খুবই সিম্পল মনে হবে, খুবই সহজ মনে হবে, বাট ইংলিশে করতে গেলে আপনি পারবেন না, কারণ এগুলো সবই প্যাসিভ রিলেটেড বাক্য। আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় প্রচুর প্যাসিভ ভয়েস ব্যবহার করি, কিন্তু আমরা নিজেরা জানি না যে এটা প্যাসিভ ভয়েস। এই জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না। অনেকেই মনে করেন বা বলে আমি গ্রামার বুঝি, আমি টেন্স বুঝি, তারপরেও কেন একটা কথা ইংলিশে আমি বলতে পারি না, বাংলায় ভাবলে সেটাকে কনভার্ট করতে পারি না? কারণ আপনি এমন কিছু কথা ভাবেন যেগুলো প্যাসিভ রিলেটেড, যেটার প্র্যাকটিস আপনি কোনোদিন করেনই নি, জানেনই না যে ওটা প্যাসিভ। বলেন তো আমি কি বললাম? আপনি আমাকে এই কথাটা বলছেন যে এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, এই বাক্যটা ইংরেজিতে করেন তো। 100 জনের মধ্যে 90 জনই পারবে না। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো অহংকার না। আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গেছিলাম মুন্সিগঞ্জে, 1200 স্টুডেন্ট ছিল। তাকে আমি জিজ্ঞাসা করছি, একজনও পারিনি। 1200 স্টুডেন্টের একসাথে লাইভ ক্লাস নিয়েছিলাম, অফলাইনে, নট অনলাইন, বড় মাঠের ভিতর। তো আপনি করেন তো, আপনি এই কথাটা ইংলিশে বলেন তো, যে আজকে কি ইংরেজি ক্লাস হবে, ইংরেজি ক্লাস কখন শুরু হয়। এগুলো সবই প্যাসিভ ভয়েস, করতে গেলেই আপনি প্রবলেম ফেস করবেন। এই প্যাসিভটা আমাকে শিখতে হবে।
তাহলে আই উইল টেক ইউর ক্লাস এট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। কথাটা এইভাবে না বলে যদি এইভাবে একটা কথা বলা হয়, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এটার ইংলিশটা হচ্ছে এরকম যে ইওর ক্লাস উইল বি, দেখেন, উইল বি টেকেন অ্যাট 10 p.m. অর্থাৎ কে নিবে এটাকে আমি মেনশন করছি না, কারণ এটা আমার দরকারও না। আমার দরকার ক্লাসটা হবে কিনা এইটা। তাহলে এই যে ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m., এটার বাংলা অর্থ কি বললাম? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। তাহলে উইল প্লাস টেক ভি ওয়ান, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই যে উইল বি টেকেন, এটা ফিউচার ইনডিফিনিটেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমি আপনাদেরকে আগেও বলছি, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, 18টা মডাল সেমি মডাল আছে, এই প্রত্যেকটারই একটা রিভার্স স্ট্রাকচার আছে প্যাসিভের, যেটা আপনাকে শিখতে হবে। তাহলে এইবার আমি যদি আপনাকে বলি যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংরেজিতে করেন তো। আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, বলতে পারবেন? ভেবে দেখেন, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, কখন শুরু হবে। অনেকেই ভুল করেন। দেখেন, এটার ইংলিশটা হচ্ছে এরকম যে উইল ওয়েন উইল আওয়ার ক্লাস ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন, বা যদি বলেন কখন শুরু হবে, বি বিগান, বি স্টার্টেড, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এই বাক্যটার বাংলা কি? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। তাহলে এই যে বাংলাটা, বাংলাটা কিন্তু আমরা হরহামেশা বলি আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, কিন্তু ইংলিশে করতে যান, আগে ডাবল ইউএস ওয়ার্ড, দেন উইল, দেন আওয়ার ক্লাস, তারপর বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এত কিছু তো ইনস্ট্যান্টলি কেউ বলতে পারে না। অনেকে বলে ওয়েন উইল বি আওয়ার ক্লাস, ওয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন, একসাথে উইল বি নিয়ে ফেলে। কিন্তু উইল এক জায়গায় থাকতেছে, বি আরেক জায়গায় চলে যাচ্ছে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছি। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এখন এই যে বাক্যটা, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে বুকে হাত দিয়ে বলেন তো? এই প্র্যাকটিসটা আমাদের নেই। এখানে কি কোনো আমি বাই মি, বাই হিম, বাই হার বসিয়েছি? না, এটা হচ্ছে ডিরেক্ট প্যাসিভ। এইটা আপনাকে শিখতে হবে। আবার বোঝেন, প্যাসিভটা মূলত কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা প্যাসিভের সেন্সটাই বুঝি না। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এই প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে আছে। এটা অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসাবে কাজ করে ইংলিশে কথা বলতে গেলে। কিন্তু এটা আমাদের অগোচরে, আমরা নিজেরাও জানি না যে প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসাবে কাজ করে। কারণ আপনি যদি মোটামুটি ইংলিশ শিখে থাকেন কোনো জায়গা থেকে, আপনি বলবেন যে আমি প্যাসিভ ভয়েস পারি। কেন পারি? এই যে আমরা এইভাবে করি, আই ইট রাইস, আমি যদি বলি এটা প্যাসিভ করেন তো ইজিলি পারবেন যে রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এই প্যাসিভ আমার কোনো কাজে লাগে না, এটা তো ট্রান্সফরমেশন করা, ট্রান্সফরমেটিভ ওয়ে, ক্লাস 6 7 8 9 10-এর বইতে থাকে। আমি বলছি ডিরেক্ট প্যাসিভের কথা, যেটার প্র্যাকটিস আমাদের নেই। আর না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, এবং আমরা নিজেরাও জানি না যে আমরা ওই প্যাসিভটা জানি না। কেমন সেটা? আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, কথাটা বোঝেন। এখন আমার বাসায় প্র্যাকটিক্যালি বুঝতে হবে, আমার বেডরুম পরিষ্কার করা দরকার। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। এখন আমি আমার বাসায় আমার আম্মুকে কল দিলাম, দিয়ে বললাম যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার তো বেডরুমটা পরিষ্কার করা দরকার ছিল। তো আমি কি বললাম, আমার বাসায় একটা কাজের মেয়ে আছে তার নাম রহিমা। তো আমি বাসায় আমার মাকে ফোন দিয়ে বললাম যে মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এই বাক্যটা ইংলিশে কি হবে বলেন তো? করেছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে ইংলিশটা এরকম হয়, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, এটা কিন্তু প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। সাবজেক্ট কে? রহিমা, অ্যাক্টিভ। আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, এটাও অ্যাক্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন দুটোই কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ না, এগুলো প্যাসিভ না। এখন বোঝেন, এই যে দুটো বাক্য আমি লিখলাম, যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। এখন আমি যে আমার আম্মুর কাছে কলটা দিলাম, আমার, আমি কেন কল দিলাম? কল দেওয়ার রিজনটা কি বলেন তো, কারণটা কি? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য কল দিছি, নাকি আমার ঘরটা পরিষ্কার করলো কিনা সেইটা জানার জন্য কল দিছি? এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে রহিমা, একটা হচ্ছে ঘর। এই দুটোর ভিতর আমি প্রাধান্য দিচ্ছি কার উপর, রহিমার উপর না ঘরের উপর? আমার দরকার কোনটা, রহিমা না ঘর? আগে এটা বোঝেন। প্যাসিভ আগে আইডেন্টিফাই করা শেখেন, প্যাসিভের ব্যবহার দূরের কথা, আগে শিখতে হবে কোনটা প্যাসিভ, আইডেন্টিফাই করতে হবে। আমার দরকার কি, রহিমাকে নাকি ঘরকে?
রহিমান, আমি তো খোঁজ নিচ্ছি, কলটা দিলাম আমার ঘর পরিষ্কার হয়েছে কিনা সেটা জানার জন্য। সেটা যে করে করুক। আমি যদি আমার মাকে কলটা এইভাবে দেই, জাম্মু, আমার তো বেডরুমটা পরিষ্কার করার দরকার ছিল, তো রুমটা কি পরিষ্কার করা হয়েছে? আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? বেডরুমটা কি পরিষ্কার করা হয়েছে? এই কথাটা ইংলিশে কি হবে? আমার দরকার কি? আমার ঘর পরিষ্কার হলো কিনা সেইটা জানা। ভালোভাবে বোঝেন। সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, ভাইও করতে পারে, বোনও করতে পারে, যে করে করুক, একজন করলে হলো। আমার দরকার ঘর পরিষ্কার হলো কিনা এটা জানা। তাহলে আমি যদি ঘরের উপর ফোকাস করি, কে করলো বা না করলো এটার উপর ফোকাস না করি, তাহলে সেন্টেন্সটা এরকম হয়: হ্যাজ দ্য রুম বিন ক্লিন? হ্যাজ দ্য রুম বিন ক্লিন? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? এখানে ফোকাস বা গুরুত্বটা কার উপর? ঘরের উপর। এখন ওই পাশ থেকে যদি আমার মা উত্তর দেয় যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে, তাহলে ইংলিশ কি? দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। এখন এই যে লিখলাম যে দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, এটা কেন লিখলাম? দ্য রুম হ্যাজ বিন ক্লিনড কেন লিখলাম? সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। এই ঘর নিজে নিজে পরিষ্কার হতে পারে না, কেউ একজন করে, কারো দ্বারা এই কাজটা হবে। কিন্তু কে করলো বা না করলো সেটা আমার বসানোর দরকার নেই, সেটার উপর ফোকাস করার বা গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমার দরকার ওই কাজটা হলো কিনা। যখন এই রুমটা সাবজেক্টে আসতেছে, এটা একটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড, এই জন্য এই হ্যাজ বিন প্লাস ভি থ্রি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, প্যাসিভের স্ট্রাকচার হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। প্রত্যেকটা টেন্সের একটা প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। এগুলো আমাদের শিখতে হয়। কেন শিখতে হয়? আপনি মনে করেন বাইরের দেশে আছেন, ইউএসএ, ইউকে, বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশি থাকে না, প্রবাসীরা, ইমিগ্রান্ট যারা। তো আপনি বাইরের কান্ট্রি থেকে অনেক টাকা পয়সা ইনকাম করেন, বাংলাদেশে একটা বাড়ি তৈরি করছেন। এখন বাংলাদেশে আপনি, আপনার বাড়ির যে ইঞ্জিনিয়ার, আপনার যে কন্ট্রাক্টর, তাদের সাথে আপনার যোগাযোগ আছে। আপনি ওই বিদেশ থেকে কল দিলেন, সৌদি আরব থেকে: কন্ট্রাক্টর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? দেয়ালে কি রং করা হয়েছে? কাজগুলো কি সম্পন্ন হয়েছে? একটা সেন্টেন্স আপনি ইংলিশে করে দেখান তো, পারেন কিনা? বাক্যগুলো খুবই সিম্পল। বাংলায় আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে এই ধরনের কথা আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি। ইংলিশে আপনি পারবেন না, কারণ এই সবগুলো কথাই প্যাসিভ ভয়েসে। এই প্যাসিভ কত বড় একটা জায়গা দখল করে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। কি বললাম? যে দরজা জানালাগুলো কি লাগানো হয়েছে, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, ঘরের কাজ কি সম্পন্ন হয়েছে। একটা সেন্টেন্স আপনি করে দেখেন, আপনি পারবেন না। আপনি কিন্তু এটা বলছেন না যে রাজমিস্ত্রিরা কি কাজ করেছে। আপনার দরকার ওই ঘরটা আপনার হলো কিনা, যে কাজটা, ওই কাজটা হলো কিনা। আপনি কিন্তু ওই কাজের উপরেই ফোকাস করছেন। তো ওইটাকে যদি শুরুতে বলেন, সাবজেক্টে বলেন, ওই বাক্যটাকে মূলত বলা হয় প্যাসিভ। ভালোভাবে বোঝেন। আপনি বাংলাদেশ থেকে বাইরের একটা কান্ট্রিতে গেলেন, লন্ডনে। আপনি মাছ কিনবেন, আপনার কিছু মাছ কেনা দরকার। আপনি সুপার শপে না গিয়ে মাছের বাজার খুঁজতেছেন। একটা জায়গায় গিয়ে, একটা মার্কেটে গিয়ে, লন্ডন শহরে আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে আমার কিছু মাছ কেনা দরকার, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় বলতে পারেন? আপনি ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করলেন। দেখেন, আহ, আপনি এই ভাষা ভাষা ইংলিশ জানলে যে কোনো বিষয়ের উপর উত্তর করা কিন্তু সহজ। কেউ কিছু বললো, আপনি ইয়েস, নো, ভেরি গুড যে কোনো ভাবে উত্তরটা করতে পারেন হাতের ইশারা দিয়ে। কিন্তু আপনি যখন বাইরের একটা কান্ট্রিতে যাচ্ছেন, আপনার ফরেন ল্যাঙ্গুয়েজে আপনাকে কথা বলতে হচ্ছে, আপনি যদি সঠিকভাবে কোশ্চেন ফর্ম করতে না পারেন, কোনো কিছু যখন আপনি জানতে চাইবেন, কিভাবে তাকে বোঝাবেন যে আমার এটা লাগবে? কোশ্চেনটা ভালোভাবে করা শিখতে হয়। তো আপনি লন্ডনের কাউকে জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি? আপনি কি দয়া করে আমাকে বলবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশ, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? ইংরেজি কি হবে বলেন তো? সাবজেক্ট কে? মাছ। আমার সাবজেক্ট কেমন লাগবে কি? মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? মাছের হাত পা আছে? না। মাছের বিক্রেতারা মাছ বিক্রি করে, কিন্তু আমার কি বিক্রেতাকে দরকার না মাছ কেনা দরকার? আমার দরকার মাছ। আপনি যদি বলতেন কারা মাছ বিক্রি করে জানেন, এটা সহজ, হু সেল ফিশ। জাস্ট কারা মাছ বিক্রি করে, হু সেল ফিশ। কিন্তু আমি বলছি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই বাক্যটা ইংরেজি কি জানেন? দেখেন, ওয়ার আর, এখানে ফিশ বা ফিশেসও দেওয়া যায় প্লুরাল ফর্মে, ফিশটাও প্লুরাল ফর্মে হয়। ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট। কি লিখলাম? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট। সেই যে আর প্লাস সোল্ড,
এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার হইতে হয়। আপনার আপনার একটা অফিস আছে, আপনি একটা জায়গায় জব করেন, বা যে কোনো একটা আহ, অনুষ্ঠানের জন্য আপনার ফুল কেনা দরকার। প্রত্যেকটা ডিভিশনাল বা শহরে, সিটিগুলোতে ফুলের আলাদা একটা মার্কেট থাকে না? তো আপনি ঢাকা শহরে এক জায়গায় গিয়ে বলছেন যে আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স, আমার কিছু ফুল কেনা দরকার। সো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি দয়া করে বলতে পারবেন এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়? আমরা বলি না এই কথাটা? বড় একটা সিটিতে গেলেন, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় বলতে পারেন? ইংরেজি কি? পারবেন না কেন? এটা প্যাসিভ। ওয়ার আর ফ্লাওয়ার্স সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার আর ফ্লাওয়ার্স সোল্ড ইন দিস মার্কেট। এখানে কোনো বাই মি, বাই হিম, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এরকম হয় না। সো এইগুলোকে বলে মূলত ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, বাই সারা প্যাসিভের ব্যবহার। এবং এইটা আপনাকে শিখতেই হবে যদি আপনি ইংলিশে প্রফেশনাল হতে চান, যদি আপনি ইংলিশে এক্সপার্ট হতে চান। আমি দেখাচ্ছি, আরেকটু বোঝেন, প্র্যাকটিক্যাল কনটেক্সটটা বোঝেন, প্যাসিভটা মূলত কি। আপনি শহরে থাকেন, একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা একটা প্রতিষ্ঠানে জব করেন। ঈদের ছুটিতে আপনি গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখলেন আপনার গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করেছে। এখন আপনি সেখানে নামাজ পড়তে গেলেন, ফর এক্সাম্পল আপনার এক ফ্রেন্ডের সাথে আপনি গেলেন নামাজ পড়তে। আপনার বন্ধুকে দেখে বলছেন যে বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস, এটা তো খুব সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে? আপনি বন্ধুকে বললেন যে বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? ইংরেজি কি বলেন তো, পারবেন? ভেবে দেখেন, আপনি পারবেন না। কেন জানেন? এটা প্যাসিভ ভয়েস। আমাদের এই প্র্যাকটিক্যাল প্যাসিভের প্র্যাকটিস নেই। আপনি আপনার বন্ধুকে কি বলছেন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আমাদের গ্রামে তো খুব সুন্দর একটা মসজিদ হয়েছে, ইটস আ ভেরি বিউটিফুল মস। সো কবে তৈরি করা হয়েছে এটা? ইংরেজি কি? দেখেন, যদি বলি হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারেন যে হোয়েন, দেখেন, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাটা যদি এরকম থাকতো, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, পাস্ট ইনডিফিনিট, হোয়েন, বোঝেন, হোয়েন ওয়াজ দ্য মস বিল্ট। তো এই যে বাক্য দুটো আমি লিখলাম, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট আর হোয়েন ওয়াজ দ্য মস বিল্ট, এখানে কি আমি কখনো বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই হিম, বাই হার? না, এগুলো হচ্ছে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। এবং এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার আপনাকে শিখতেই হবে যদি আপনি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান। প্যাসিভ ভয়েসে প্র্যাকটিক্যাল ব্যবহার ছাড়া ল্যাঙ্গুয়েজটা পরিপূর্ণতা পায় না, কখনোই পায় না। তাহলে এই যে এক্সাম্পল গুলো দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্যাসিভের সেন্সটা কেমন। এখানে মসজিদ কে তৈরি করেছে, কারা তৈরি করেছে, কোন রাজমিস্ত্রি করেছে, আমার কি সেইটা দরকার? আমার দরকার কি, আমি আগ্রহটা প্রকাশ করছি কিসের উপর? মসজিদের উপর, সাবজেক্টটা মসজিদ। মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে? মসজিদের কি হাত পা আছে? না, কেউ একজন তৈরি করেছে, বাট কে করেছে, কারা করেছে, এটা আমার দরকার না। আমি ইনফরমেশন চাচ্ছি এই মসজিদ সম্পর্কে, মসজিদটা দরকার, মসজিদটাকে আমি সাবজেক্টের স্থানে রাখছি। তো যখন এরকম একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড সাবজেক্টে থাকে, তখন প্যাসিভের স্ট্রাকচার গুলো ব্যবহার হয়। তাহলে আমাকে আগে এখন স্ট্রাকচারটা একটু বুঝতে হবে, সেটা কেমন। এখানে দেখেন, এটা এটা শেষ করে আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাবো। দেখেন, প্যাসিভ ভয়েস, হ্যাঁ, আগে যাদের টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকে, প্যাসিভটা তারা দ্রুত বুঝতে পারে বা সহজে বুঝতে পারে। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? উইল প্লাস ভি ওয়ান, আই উইল প্লে ফুটবল। অর্থাৎ টেন্সের ক্লাসে আপনাদের বলেছি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এই হচ্ছে আপনার তিনটা ইনডিফিনিট টেন্স। আপনি যখন এদের প্যাসিভের স্ট্রাকচারের দিকে তাকাবেন, তখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। একটু ওয়েট করেন, আমি সবই বুঝিয়ে দিচ্ছি। অ্যামিজার মানে, অ্যামিজার কোথায় থাকে? অ্যামিজার তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। কিন্তু এই কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে চলে আসবে যখন এটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ মানে কি? এমন কোনো বাক্য যে বাক্যের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। আর মনে রাখবেন, প্যাসিভ রিলেটেড বাক্যে মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, ভি থ্রি। ভি থ্রি মানে কি? পাস্ট পার্টিসিপল। ভি ওয়ান
প্রেজেন্ট ফর্ম V2, পাস্ট ফর্ম V3 মূলত বসে কোথায়? পারফেক্ট টেন্স গুলোতে বসে। প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর পরে। কিন্তু যখন প্যাসিভ হয়, তখন যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস V3। পাস্ট ইনডিফিনিট হচ্ছে ওয়াজ, ওয়্যার প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল বি প্লাস V3। মানে অক্সিলারি ভার্বগুলো এখানে চলে আসতেছি ইনডিফিনিট টেন্সে। অক্সিলারি ভার্ব, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এগুলো মূলত অ্যাক্টিভে কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়্যার এর পরে আইএনজি থাকে। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি এর পরে আইএনজি থাকে। এখানে সেইটা না হয়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি এর পরে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসতেছে। কেন আসতেছে? এটা প্যাসিভ ভয়েস। যেমন বলছে ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয় আমার দ্বারা। সাবজেক্টকে ফুটবল, ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তো ফুটবল তো কিছু করতে পারে না। এইটাকেই যদি সাবজেক্ট হিসেবে ধরা হয়, এটা প্যাসিভ। আমি যদি প্র্যাকটিক্যালি বলি কেমন হতে পারে, আপনি আপনার এক বন্ধুর সাথে হেঁটে যাচ্ছেন একটা নতুন গ্রাম দিয়ে। হাঁটতে হাঁটতে দেখছেন কি বড় একটা খেলার মাঠ, দুই পাশে দুইটা গোল পোস্ট আছে। ওই মাঠটা দেখে আপনি বুঝতে পারছেন ইটস আ প্লে গ্রাউন্ড অফ ফুটবল, এটা ফুটবল খেলার মাঠ। তো আপনি আপনার বন্ধুকে বলছেন যে বন্ধু দেখো, লেটস সি, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড, জাস্ট এতটুকু বললেন, যেটা খুবই সুন্দর একটা মাঠ। আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। এই যে খেলা হয়, এটা হচ্ছে মূলত প্যাসিভ। আরো প্র্যাকটিক্যালি বলবো, দেখবেন, শুনবেন। এই ফুটবল নিয়েই বলি। আমাদের আহ গ্রামগঞ্জে অনেক টুর্নামেন্টের বা খেলার আয়োজন করে না, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে। তো মনে করেন আপনাদের উপজেলায় বা ইউনিয়নে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখন ওই যে গ্রামে গল্পের মাধ্যমে বোঝেন, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে ল্যাঙ্গুয়েজটাকে, শুধু রুলস স্ট্রাকচার পড়ে কিছু হয় না, বোঝেন। এখন ওই একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখন গ্রামে অনেকে মাইকিং করে না, দেখছেন না, যে সুখবর, 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 এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে অমুক মাঠে, একটা মাঠের নাম বললো। হ্যাঁ, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়। উক্ত খেলায় আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত। এরকম কথা বলে না, দেখছেন না, গ্রামে মাইকিং করে যে কোনো একটা খেলাধুলা হলে, একটা বড় আয়োজন হলে, টুর্নামেন্ট হলে, একটা কনসার্ট হলে, বলে না? এই সবগুলো কথা প্যাসিভ ভয়েস। একটা কথা আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনি পারবেন না। কি কি বললাম বলেন তো? ওই যে গ্রামে বলে না যে কি বললাম, যে সুখবর, 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 হ্যাঁ, আ গ্রেট নিউজ টু অল অফ ইউ, এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ইংরেজি কি? দেখেন, আ গ্রেট, বোঝার চেষ্টা করেন। ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, হ্যাঁ, ARR, a great football match has been arranged in our village. হ্যাঁ, আমাদের গ্রামে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়। তাহলে ইংরেজি কি? দ্য ফুটবল, দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড at 4 p.m. The football match will be held at 4 p.m. হ্যাঁ, খেলাটি আজ বিকালে অনুষ্ঠিত হবে। 4 p.m. লিখছে, আর লেখা লাগবে না, আফটারনুন কিছু দরকার নেই। উক্ত খেলায় আপনারা প্রত্যেকে, সকলে আমন্ত্রিত। এটা ইংরেজি কি জানেন? ইউ অল আর ইনভাইটেড অন দিস ম্যাচ। হ্যাঁ, ইউ অল আর ইনভাইটেড অন দিস ম্যাচ। এই যতগুলো সেন্টেন্স আমি লিখলাম, সবগুলো প্যাসিভ ভয়েস। এই হ্যাজ বিন প্লাস V3, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এই যে উইল বি প্লাস V3, হোল্ড থেকে হেল্ড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, আর প্লাস V3। তাহলে এই ধরনের কথা বাংলাতে কিন্তু আমরা হর হামেশা বলি, বিভিন্ন জায়গায় বলে, বলে না? কিন্তু আমরা কি জানি এগুলো প্যাসিভ ভয়েসের? এইভাবে বাই ছাড়া প্যাসিভের ব্যবহার হয়, এটা আমরা জানি? আমরা প্যাসিভ কিভাবে শিখি? হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এটা প্যাসিভ করো তো, আর লেটার ইজ রিটেন বাই হিম, হয়ে গেছে। কিন্তু না, এটা আমরা শিখবো না, আমরা শিখবো ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে কিভাবে ইনস্ট্যান্ট ইংলিশে বলা যায়। দেখেন, প্যাসিভ
ভয়েসটা আপনারা শিখতে পারবেন, সেখানে কি আছে কিভাবে করতে হবে। আগে সেন্সটা বোঝেন এবং এটার গুরুত্বটা বোঝেন যে ডে টু ডে লাইফে আমাদের বাংলা কনভারসেশনের ভিতরে বা সিচুয়েশন অনুযায়ী কত বেশি প্যাসিভের ব্যবহার হয়। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট, আপনি ইমাজিন করতে পারবেন না। অনেকেই মনে করে আমি তো টেন্স বুঝি, আমি তো গ্রামার পারি, তারপরেও কেন ইংলিশে স্পিকিং করতে গেলে আমি কথা বলতে পারি না, কথা বলতে গেলে সাবজেক্ট নিয়ে আসতে পারি না, সেন্টেন্সে ভার্ব সঠিকভাবে অর্গানাইজ করতে পারি না। কেন পারেন না জানেন? এই প্যাসিভ সম্পর্কে দুর্বলতা থাকার কারণে। এবং আপনি নিজেও জানেন না এই প্যাসিভ ভয়েস সম্পর্কে আপনার দুর্বলতা আছে, কারণ আপনি তো এই প্যাসিভ সম্পর্কে কোনো কনসেপ্টই আপনার নেই। আপনি যে কোনো টিচারের কাছে ইংলিশ শিখতে যান, অফলাইন হোক অনলাইন হোক, কোর্স করতে যান, প্যাসিভ ভয়েস সে করাবে। প্রত্যেকেই জানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্যাসিভ ভয়েস একটা টপিক, একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক, আমাদের এটা শিখাতে হয়, শিখতে হয়। তো আমরা ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখি, এই প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা দেখি না। কিন্তু প্র্যাকটিক্যালি যদি না দেখেন, আপনি প্র্যাকটিক্যাল কনভারসেশন সলভ করতে পারবেন না। শুধু এই সেন্টেন্স প্র্যাকটিস করলে হবে? আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। না, আমাকে এইখানে আসতেই হবে। এই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত সলভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজে পরিপূর্ণতা দিতে পারবেন না। প্যাসিভ ভয়েসের গুরুত্ব অনেক বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে ইনডিফিনিট টেন্সগুলোর স্ট্রাকচার এরকম। কন্টিনিউয়াস টেন্সে কি? কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভের স্ট্রাকচার দেখেন খুবই সহজ। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে বিং, বিইআইএনজি, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ফুটবল ইজ বিং প্লেড, বাংলা অর্থ কি? ফুটবল খেলা হচ্ছে। আপনি একটা মাঠের পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইটা দল খেলতেছে, আপনি কোনো দলের নাম জানেন না বা চেনেন না, যদি চিনতেন তাহলে কথা বলতে পারতেন যে এই দুই দল খেলতেছে। আপনি কি বলতেছেন? খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ চলতেছে, সুন্দর একটা খেলা হচ্ছে। অর্থাৎ এই যে ম্যাচ বা খেলা, এইটার উপর যখন আপনি ফোকাস করছেন, ফুটবলের উপর যখন ফোকাস করছেন, ওইটা হচ্ছে প্যাসিভ। কারণ ফুটবল তো নিজে নিজে দৌড়াতে পারে না, ওই যে বললাম না। তাহলে ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস উইল বি প্লাস বিং প্লাস ভি থ্রি। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। বিন, ফুটবল হ্যাজ বিন প্লেড, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আর মডালের ক্ষেত্রে কি হয়? আপনারা জানেন, গত ক্লাস আমি মডালের উপর নিয়েছিলাম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এদের পরে মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমি আপনাদের বলছিলাম। প্যাসিভের ক্ষেত্রে মডালের পর বি প্লাস ভি থ্রি হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। তাহলে এই হচ্ছে প্যাসিভের সেন্স। এখন আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স একটু দেখব, দেখে এই প্যাসিভের যে প্র্যাকটিক্যাল জায়গাটা আছে। নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, বিসিএস বা ব্যাংক জবে যে ধরনের প্যাসিভ সেন্টেন্সগুলো আসে, যেটা একবার সলভ করতে পারলে আপনার এই প্যাসিভ সম্পর্কে আর কোনো ধরনের জটিলতা বা দুর্বলতা থাকবে না, সেটা আমি আপনাদের দেখাবো। একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে, হ্যাঁ? দেখেন, এখানে কয়েকটা বাক্য আছে, এগুলো আমাদের একটু ট্রান্সলেট করা শিখতে হবে। যেমন বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, বোঝার চেষ্টা করেন। এই যে বাক্যটা, এটা ইংলিশে কি হবে? সাবজেক্টকে বিড়াল। এখন আগে এটা বোঝেন, এটা প্যাসিভ কেন। আমি বাংলা বাক্য দেখে এইটা আগে আইডেন্টিফাই করতে পারছি কিনা যে এটা প্যাসিভ এটা অ্যাক্টিভ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ, তাহলে এখানে এটা প্যাসিভ কেন হবে আগে এটা বোঝেন। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে এমন কোনো সেন্টেন্স বা বাক্য যে বাক্যগুলোতে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, কোনো কাজ করতে পারে না। যেমন এই বাক্যের সাবজেক্টকে বিড়াল। এখন এটা প্যাসিভ কেন? মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং ওই বিড়ালটাকে দেখে মনে হচ্ছে এটাকে কেউ একজন মেরে ফেলছে। কোন একজন ব্যক্তি বিড়ালটাকে লাঠি দিয়ে আঘাত করে মারছে। এখন কে মারছে তাকে তো আপনি দেখেননি, কাজটা যার দ্বারা হয়েছে সে আপনার সামনে নেই, সেটা আপনি দেখেননি। আপনি জাস্ট ওই অবজেক্টটাকে দেখতে পাচ্ছেন, ওই বিড়ালটাকেই দেখছেন। এখন বিড়াল তো মরা বিড়াল, বিড়াল তো কোনো কাজ করতেছে না, কিন্তু আপনি ফোকাসটা কার উপর করছেন? বিড়ালের উপর। কারণ যে কাজটা করে গেছে তাকে তো আপনি দেখেননি, তাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না। আপনার সামনে যেটা আছে সেইটার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন, সেইটাকে আপনি দেখছেন। তাহলে এই যে কথাটা আমি বললাম যে বিড়ালটিকে
হত্যা করা হয়েছিল, এই বিড়াল হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই জন্য হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। এখন হয়েছিল বাংলা দেখে আবার টেন্স আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে কি হবে? দ্য খ্যাট ওয়াজ কিল্ড। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ এর প্লাস ভি থ্রি। ওয়াজ এর থাকলে আমরা ভাবি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হচ্ছে অ্যাক্টিভে হয়, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। বাট ওয়াজ এর পরে ভি থ্রি কখন বসে? যখন প্যাসিভ রিলেটেড সেন্টেন্স হয়। প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। এরপর দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, এটা প্যাসিভ। প্যাসিভ কেন? সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে পরীক্ষা। এখন পরীক্ষা কি নিজে নিজে শেষ হতে পারে? আমার কথাটা বলছেন, পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষার বোর্ডে যারা থাকে, পরীক্ষার কন্ট্রোলে যারা থাকে, দায়িত্বে যারা থাকে, তারা নেয়। এখন আমি কি তাদেরকে চিনি? আমরা কথায় কথায় বলি না, তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, তোমার কি রেজাল্ট দিয়েছে? এই যে পরীক্ষা বা রেজাল্ট, এইটাকে প্রাধান্য দিয়ে কথা বলি, এগুলো প্যাসিভ ভয়েস। কি হবে? পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, তাহলে ইংলিশটা কি? দ্য এক্সাম ওয়াজ ফিনিশড। ওয়াজ আর প্লাস ভি থ্রি অন টাইম, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমাদের রেজাল্ট গতকাল প্রকাশিত, এটা হয়েছিল হবে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। যে আওয়ার রেজাল্ট অর ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাহলে দেখেন এটা ভবিষ্যতের কথা, ফিউচার। এখন আগে এটা বলছেন এটা প্যাসিভ কেন? সাবজেক্টকে রাজু। এই রাজু নামক যে ব্যক্তিটা, রাজু নামক যে মানুষটা, এ কিন্তু কোনো কাজ করতেছে না। একে পাঠানো হবে, অর্থাৎ কেউ একজন পাঠাবে, তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, কারো দ্বারা তাকে পাঠানো হবে। সে কিন্তু ইনঅ্যাক্টিভ। সাবজেক্টকে রাজু, এই জন্য এটা প্যাসিভ। রাজু উইল বি, উইল বি প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি? রাজু উইল বি সেন্ট, সেন্টের পাস্ট পার্টিসিপল সেন্ট, টু লন্ডন টুমোরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে, দিয়েছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, তাহলে উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন সাবজেক্টটা কে? উই। হ্যাভ বিন প্লাস ভি থ্রি। কেন লিখলাম? এটা প্যাসিভ, মানে এখানে যে সাবজেক্ট অর্থাৎ এই যে উই, এই উই কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট কোনো কাজ করতেছে না। মনে করেন বাইরে থেকে পুলিশে, সেনাবাহিনীতে, চোরে, কেউ কোনো একটা বিষয় আমাদেরকে এসে জানিয়েছে। কারা আমাদেরকে জানিয়েছে সেটাকে আমি মেনশন করছি না। কি বলছি? আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। মনে করেন এই বিনটা আমি এখান থেকে উঠাই দিলাম। আমি যদি বলি উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, তাহলে বাক্যটা অ্যাক্টিভ হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ হয়ে যায়। উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটারের বাংলা অর্থ হচ্ছে আমরা বিষয়টি জানিয়েছি, অর্থাৎ তখন সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। আমরা কাউকে কোনো একটা বিষয় জানিয়েছি, পুলিশকে হতে পারে, অন্যান্য পার্সনকে হতে পারে, একটা বিষয় জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু বাংলাটা এরকম না। বাংলায় কি বলছে 5 নম্বর বাক্যে? আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এই জন্য আমার এই ভিতরে একটা বিন লিখতে হচ্ছে। So, এই প্যাসিভ আমাকে শিখতে হবে। অথবা এই কথাটাকে এইভাবেও বলা যায়, দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস। হ্যাঁ, মানে বস্তুবাচক অবজেক্টকেও শুরুতে আনা যায়। তো আমি আপনাদেরকে এখানে সেন্টেন্সগুলো আমি পাঠিয়ে দিব। এইটা বাদে আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে একটু আসি, আপনারা এখানে একটু মনোযোগ দেন, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এইটা যদি আপনারা আজকে কাভার করতে পারেন, এই প্যাসিভ নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম, জটিলতা, দুর্বলতা থাকবে না। কেন জানেন? এই যে পিডিএফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই এই যেটা এখন আমি নিব, এটা হচ্ছে আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস। এই ক্লাসটা আপনি দেখলে বুঝতে পারবেন আমি যে আমার পেইড বেসের স্টুডেন্টসদেরকে ক্লাস নেই, তাদের কিভাবে ক্লাস নেই এবং তাদের ক্লাস কতটা ইফেক্টিভ হয়, বিশেষ করে এই রাইটিং এর ক্লাসগুলো। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে কি বলছে। এখানে বলছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে বোঝেন। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, বোঝেন কিন্তু, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময় তৈরি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছে, গিয়েছে, থেকেছে। সো দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে তৈরি করেছে তা উল্লেখ নেই,
এই জন্য বাইয়ের ব্যবহার হয়নি, জাস্ট প্রেজেন্ট পারফেক্টের একটা স্ট্রাকচার। বাট এরকম যদি একটা বাক্য থাকে, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এখান থেকে কি বুঝলেন জানেন? মনে করেন প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ হচ্ছে এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্টটা, মানে কাজটা, একটা কাজ হবে, কাজ তো যে কোনো একজনের দ্বারা হবে, বাট যার দ্বারা কাজটা হচ্ছে, যে মূলত সাবজেক্ট, সেটাকে প্রাধান্য দেওয়া হয় না, সেটাকে অমিট বা মিউট রাখা হয় অনেক ক্ষেত্রে। সেটা যদিও থাকে, লাস্টে থাকে, প্রাধান্য দেওয়া হয় না। এখানে প্যাসিভ মানে এমন কোনো বাক্য যে বাক্যে অবজেক্টটাকে প্রাধান্য দেওয়া হয়, কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়, কর্মটাকে শুরুতে নেওয়া হয়। এটাই হচ্ছে মূলত প্যাসিভ। এটা আগে আপনাকে বুঝতে হবে। এখন দেখেন, একটা বড় বাক্য, এগুলো হচ্ছে আমাদের বিসিএস বা ব্যাংক জব বিভিন্ন টেস্টে প্রিপারেশনে এসে থাকে। দেখেন, এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কি বলছি আমি? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই ধরনের বাক্য দেখলে আমরা পারি না, গায়ে জ্বর চলে আসে, ভাবি কোনটার পর কোনটা বসাবো বা কিভাবে করব। কিন্তু খুব সহজেই ট্রান্সলেট করা যায়। আমার বাংলাটা কি দেখছেন এখানে? এখন কিভাবে করবেন? মনে রাখবেন, প্রত্যেকটি বাংলা বাক্যে লাস্টে ভার্ব থাকে, শেষে ভার্ব থাকে। ইংরেজিতে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। আবারও বলছি, প্রত্যেকটা বাংলা বাক্যে শেষে ভার্ব থাকে। আর এই প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। অনেকেই মনে করবে এই স্বাধীনতা দিবসটা সাবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয়, বাট বিষয়টা এরকম না। ঠিক আছে? প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য মনে রাখেন, প্রশ্ন করতে হবে ভার্বকে কি বা কাকে দ্বারা। অর্থাৎ কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। যদি কোনো বাক্যে দুটো অবজেক্টই থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তাহলে কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। সাবজেক্ট হচ্ছে দা প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার, এটা সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, মনে রাখেন। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে বাংলায় যে দেওয়া হচ্ছিল, এইটা দেখে আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে এবং সেই ফর্ম অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, অতীতে হচ্ছিল বা চলছিল। তাহলে ইংলিশ কি হবে? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ, ওয়ার, বিং প্লাস ভি থ্রি। ওয়াজ, ওয়ার, বিং প্লাস ভি থ্রি। তাহলে দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই যে সাবজেক্ট আর ভার্বটা লিখলাম না, কেউ যদি কোনোভাবে অ্যাট এনি কস্ট যখন একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে যাবে, এই সাবজেক্ট আর ভার্বের জায়গাটা ঠিক রাখতে পারে, আর কোনো ধরনের সমস্যা হয় না। বাকি অংশটা ভুল হলেও ওটা অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু যদি এই ভার্বের জায়গাটা ভুল করে, বাংলা দেখে টাইমিংটা বুঝতে না পারে, ভার্বের সঠিক ফর্মটা বুঝতে না পারে, সাবজেক্টটা সঠিকভাবে বসাতে না পারে, একটা জায়গায় এখানে ভুল করলে সাবজেক্ট ভার্বের জায়গায় সেন্টেন্সই হবে না। আর এইটা যে কারেক্ট করতে পারবে, তা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে আসতে হয় যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এরপর কি? স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলা যায়? অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। কি লিখলাম তাহলে? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। ওকে, সো এইভাবে এই বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। আমি আরো একটা বাক্য দেখাচ্ছি, প্রত্যেকে এখানে একটু মনোযোগ দিন। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাক্যটা কি আছে? দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। খুবই প্র্যাকটিক্যাল বাক্য, কিভাবে করবেন মনে রাখবেন। প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে, শেষে ভার্ব থাকে। আমি আগে ভার্বের কাছে আসবো। নেওয়া হচ্ছে না কথাটা ভার্ব। এটাকে আপনি প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা। কাকে নেওয়া হচ্ছে না, কি নেওয়া হচ্ছে না, কি নেওয়া হচ্ছে না? কোনো কার্যকর পদক্ষেপ, ইংলিশ হচ্ছে নো ইফেক্টিভ স্টেপস, সাবজেক্ট প্লুরাল, সো নো ইফেক্টিভ স্টেপস। এবার ভার্বটা কি? নেওয়া হচ্ছে না। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আর বিং, যেহেতু আগেই নো লিখছি, এই জন্য অক্সিলারি ভার্বের সাথে আর নট বসানো লাগে না, সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ হয়ে যায়। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং, আর বিং, টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল
টেকেন। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এই যে সাবজেক্টের ভার্বের জায়গাটা বসালাম, নেওয়া হচ্ছে না এটা বসালাম, এইবার কি করতে হবে মনে রাখবেন, বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যেতে হয়। বাংলা বাক্যের লাস্ট, যেমন তিনটা ওয়ার্ড বাকি আছে, দুর্নীতি বন্ধে বাংলাদেশে, তাহলে আগে বসাবো বাংলাদেশ, তারপর বন্ধ, তারপর দুর্নীতি, তাহলে ইন বাংলাদেশ, এরপর দুর্নীতি, তাই না? সরি, বন্দে একার আছে, তাহলে টু প্লাস ভিওয়ান, টু প্লাস ভিওয়ান, জাস্ট টু স্টপ, টু স্টপ, হ্যাঁ, বন্ধ করতে কারাপশন। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। খুব সহজে করা যায়। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, তাহলে কি রপ্তানি হবে, কোন জিনিসটা? গার্মেন্টস এর পণ্য, সাবজেক্টটাকে লিখে ফেলেন, দ্য গুডস, গুড মানে পণ্য, দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, এবার ভার্ব কি, রপ্তানি হতে থাকবে, তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, এক্সপোর্টেড ইন অ্যাব্রোড। আমার লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, আমার দুটো ওয়ার্ড বাকি আছে, নিয়মিত আর বিদেশ, ইন অ্যাব্রোড রেগুলারলি। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো উইল বি বিং এক্সপোর্টেড, অর্থাৎ রপ্তানি হতে থাকবে, রপ্তানি হতে থাকবে ইন অ্যাব্রোড রেগুলারলি, নিয়মিত। ওকে, সো দ্যাট ইজ দ্য থিংস ইউ হ্যাভ টু টেক ইট। এরপর দেখেন, এই যে বাক্যটা আমি আগেও দেখিয়েছিলাম, এটা অনেক বড় একটা বাক্য, তাই না? যেমন লেখা আছে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই ধরনের বাক্য দেখলেও আমরা ভয় পাই, গায়ে জ্বর চলে আসে, আমি কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কিভাবে এটা ইংলিশে করব। কিন্তু খুব সহজে করা যায় যদি আপনি একটু আহ স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করতে পারেন, স্ট্র্যাটেজি বা টেকনিকটা মনে রাখতে পারেন। আগে ভার্বের কাছে আসেন, এই বাক্যে ভার্ব কোনটা? লাস্টে যেটা আছে, নির্বাচিত করা হয়েছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার কি নির্বাচিত করা হয়েছে, কাকে করা হয়েছে? উত্তর হচ্ছে এই সভাপতি নির্বাচিত করা হয়েছে। কাকে হয়েছে? তারিক মাহমুদকে। তাহলে এখানে দুটো অবজেক্টই আছে, এখানে ব্যক্তিবাচকও আছে, বস্তুবাচকও আছে। তাহলে আপনি এখানে ফোকাস করবেন বা গুরুত্ব দিবেন হচ্ছে আপনার ব্যক্তিকে। তাহলে আমি কি লিখতে পারি দেখেন, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট, হ্যাঁ, তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, সাবজেক্ট বসালাম, এবার ভার্ব বসাবো। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে হ্যাজ বিন ইলেক্টেড, ইলেক্টেড, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, এই যে সাবজেক্ট আর ভার্ব নিলাম, এবার লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবো, লাস্ট থেকে ফার্স্টের দিকে। কি আছে? সভাপতি, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট, এবার কিসের সভাপতি? অফ মানে এর, এই যে সমিতির র লেখা আছে না, ওর জন্য অফ প্রেপোজিশন বসাতে হবে, অফ কি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019 to 20, ফর 2019 to 20। তাহলে দেখছেন, তো এইভাবে কিন্তু আপনারা এটা কভার করতে পারেন, এটা লিখতে পারেন। এখন এটাকে এইভাবে না লিখে আমি কিন্তু এই 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 বস্তুবাচক অবজেক্ট দিয়েও করতে পারি। যেমন এই বাক্যটাকে এইভাবেও লেখা যায়, একটু বোঝেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, কম্পিউটার society, the president of Bangladesh Computer Society has been elected, elected, has been elected to, মানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে কাকে? টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। কি লিখলাম? যে the president of Bangladesh Computer Society has been elected, the renowned IT professional to Tariq Mahmood for 2019-20, for
2019 to 20, অর্থাৎ আপনি দুইভাবে করতে পারেন। কিন্তু যদি দুটো অবজেক্টই থাকে, যেটা বললাম, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়, ব্যক্তিবাচক অবজেক্টের প্রতি ফোকাসটা করতে হয় বা প্রাধান্য দিতে হয়। ওকে, সো এইভাবে অনেকগুলো সেন্টেন্স আছে। দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আমি একটু ডেকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, হুম। দেখেন আমাদের সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে এই যে বার্ষিক সম্মেলন, তাই না এইটা। তাহলে আমি কি বলতে পারি? দ্য অ্যানুয়াল কনফারেন্স, দ্য অ্যানুয়াল, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, কনফারেন্স, দ্য অ্যানুয়াল কনফারেন্স, অর্থাৎ বার্ষিক সম্মেলন। এবার কিসের বার্ষিক সম্মেলন? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বিডি এলটিডি, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019, 2019। হ্যাঁ, এবার কি আছে? যে অনুষ্ঠিত হবে, তাহলে আমরা কি বলতে পারি? যে উইল বি হেল্ড, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড at 3 p.m. Sorry, at বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার at 3 p.m. তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ বাংলাদেশ ব্যাংক, সরি, অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার at 3 p.m. তাহলে এইভাবে এই বিষয়গুলোকে কভার করতে হবে, চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপর দেখেন, এইখানে অনেক বড় একটা ইয়ে দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে। এইটা আপনাদেরকে একটু ট্রান্সলেট করতে হবে। আপনারা পারলে একটা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। নিজেরা যদি এটা একবার একটু প্র্যাকটিস করতে পারেন, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ। অর্থাৎ এই জায়গাটাতে কি আছে একটু দেখেন। দেখেন, আমরা সারা জীবন, আমি এতদিন যে সেন্টেন্স দেখিয়ে আসছি, যা করে আসছি, এই যে যেটা বললাম, আই ইট রাইস, হি রিডস আ বুক, শি ড্রাইভস আ কার, শি ড্রিউ আ পিকচার, শি ড্রস আ পিকচার, শি রাইটস আ লেটার, শি ডাজেন্ট রাইট আ লেটার, ডাজ শি রাইট আ লেটার। এরকম সেন্টেন্স প্র্যাকটিস আমরা করব না। আমাদেরকে অ্যাডভান্স লেভেলে আসতে হবে যদি আপনি সত্যিকার অর্থে ইংলিশে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে ধরে রাখতে চান, নিতে চান। এই জায়গাগুলো যখন আপনি সলভ করতে সক্ষম হবেন, যখন আপনি ভালোভাবে এই ধরনের সেন্টেন্স ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, তখনই আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। যে কোনো জায়গায় আপনি নিজেকে স্টাবলিশ করতে পারবেন, ফেস করতে পারবেন যে কোনো কিছু। এই জায়গাটাতে আসতে হবে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। সো এটা করতে হবে। যেমন দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তাহলে ইংলিশটা কি হবে? ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি। এবার ব্যবহার হয় ইজ ইউজড, ইজ প্লাস ভি3, ইজ ইউজড, ইজ ইউজড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, এরপর কি? তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এবার কি? প্রায় সকল কর্মকাণ্ডে, তাহলে ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর আছে কি? আধুনিক বিশ্বের, এই যে কথাটা আছে, এর জন্য একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে, অফ, মানে এর অফ মডার্ন ওয়ার্ল্ড, অফ মডার্ন ওয়ার্ল্ড। সো এইভাবে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন আপনাকে শিখতে হবে। দেখেন, আমি যাদেরকেই পড়াই, যাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখাই, আমি প্রফেশনাল করার চেষ্টা করি। আপনিও পারবেন, এবং আপনি যত দুর্বল থাকেন না কেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, খুবই সহজে শেখা যায়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। আপনি একটা বাক্য ইংলিশে করতে যান, আপনি পারবেন না, প্রবলেম ফেস করবেন। আমরা কি বলতে পারি? কমপ্লেক্স আর কমপ্লিকেটেড টাস্ক ক্যান বি পারফর্মড ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। দ্য পারসন হু ইজ এক্সপার্ট ইন আইটি ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? যে ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইসিটি ইন এভরি সেক্টর। হোয়াট আই হ্যাভ সেড, ভেরিয়াস স্টেপস, various steps have been taken to increase the আইটি, এরপর কি? টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইটি ইন এভরি সেক্টর। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সবই প্যাসিভ। হ্যাঁ, কি বলছে? সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাবজেক্টকে কি নেওয়া হয়েছে? কার্যকর পদক্ষেপ। অর্থাৎ মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন, many effective steps have been taken in the light of long term plan,
এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে এটাকে কি বলা যায় জানেন? ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান আইসিটির উন্নয়নে, টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট, হোয়াট আই হ্যাভ সেইড। কি কি বললাম আমি? দেখেন এখানে কি বলছেন, যে সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে এই জায়গাটাতে মেইন যে বিষয়টা, এটা আপনাকে বুঝতে হবে যে আগে টেন্সটা আমরা ধরতে পারছি কিনা, হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। তাহলে আমার এই বাক্যে সাবজেক্ট কি? যে মেনি ইফেক্টিভ স্টেপস, অনেক কার্যকর পদক্ষেপ। এরপর ভার্ব কি? যে হ্যাভ বিন নেওয়া হয়েছে, তাহলে টেকেন, হ্যাভ বিন টেকেন, অর্থাৎ মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন। এরপর কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনা আলোকে, ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান আইসিটি উন্নয়নে, টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে ল্যাক অফ স্কিলড হিউম্যান রিসোর্সেস আর কনসিডার্ড অ্যাজ দ্য ব্যারিয়ার of information technology. For that reason, necessary training should be maintained, should be uh, implemented. You can say that. So এইভাবে আপনারা নিজেরা একটু নিজেদের মতো করে যতটা পারেন ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এগুলো, এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব অনেক বেশি। আমরা প্যাসিভটাকে প্র্যাকটিক্যালি দেখি না, চর্চা করি না, প্র্যাকটিস করি না বলেই ইংলিশে আমরা দুর্বল থেকে যাই, আমরা এক্সপার্ট হতে পারি না, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে পারি না। এখন আমি আপনাদের এই ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আর যেটা বললাম, এই যে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার, এই জায়গাগুলোতে আপনার আসতে হবে, এই জায়গাগুলো ফেস করতে হবে। আদারওয়াইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ভালোভাবে শিখতে পারবেন না, ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। প্যাসিভ অনেক বড় একটা জায়গা দখল করে আছে, বাট আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভ ভয়েস আমাদের প্রয়োজন এবং এত বেশি প্রয়োজন। আর আমি বলে রাখি, আগামী পরশু দিন থেকে, আজকে 17 তারিখ, কাল 18 19 তারিখ থেকে আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে। আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে আমি ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি। পেইড কোর্সের ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু এই ফ্রি ক্লাস থাকবে না এইভাবে রেগুলার ওয়েতে। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আমার আগে বিগত ক্লাসগুলো করেছেন, যদি মনে করেন যে আমি ইংলিশটা প্রফেশনালি শিখতে চাই, এক্সপার্ট হতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, আপনারা শুরু করতে পারেন। দেখেন, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেভাবেই ডিজাইন করা হয়েছে। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, আইএলটিএস ক্যান্ডিডেট, প্রত্যেকের জন্য এটা ইফেক্টিভ। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে এক্সপার্ট হতে না পারলে আপনি আরো সময় পাবেন। দেখেন, এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। এরপর দেখেন, এটার কোর্স ফি 2,000 টাকা। আমি আবারও বলছি, 2,000 টাকা টোটাল কোর্স ফি। 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, সেই সুযোগটা আমি রাখি। আর 3 মাসের কোর্স আপনি যদি 3 মাসের ভিতরে কমপ্লিট করতে না পারেন, এর থেকেও বেশি সময় লাগে, সেটা পাবেন। তার জন্য আলাদা টাকা দিতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, ততদিন আপনি আমার সাথে থাকতে পারবেন। এবং প্রত্যেকটা নতুন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচেই রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। অর্থাৎ আমাদের নতুন প্রিমিয়াম ব্যাচ, পেইড ব্যাচ, আগামী পরশুদিন 19 তারিখ রাত 10টা থেকে শুরু হবে। রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। প্রত্যেকটা ক্লাস শেষে প্রিমিয়াম ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, এগুলো পেয়ে যাবেন। এরপর দেখেন, এই কোর্সটা একদম বেসিক থেকে আমি শুরু করব। যারা একদমই দুর্বল আছেন, একদমই দুর্বল, তারা ওটা শিখতে পারবেন এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। টোটাল 70টা ক্লাস আপনি এখানে পাবেন, হিউজ ক্লাস, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা ডেভেলপমেন্ট আসে, নিজের মতো করে একটা ভাইবা প্রেজেন্টেশন করতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে আপনারা কভার করতে পারবেন। আই মিন, টেন্স, মডাল, সেমি মডাল, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরও এক ধাপ ডেভেলপ করতে পারবেন। 50 থেকে 70 নম্বর থাকবে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য প্রতিদিন কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা করার মাধ্যমে উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ একটা করে কনভারসেশন আমি অ্যানালাইসিস করে দিব, আপনাকে সলভ করতে হবে, নিউজ পেপার সলভ করতে হবে, সার্টেন
আইএলটিএস কিউ কার টপিক, স্পিকিং টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। অ্যান্সারটা আমি অ্যানালাইসিস করে বুঝাই দিব, কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে একটা অ্যান্সার আমার সামনে প্রেজেন্ট করবেন, ভুল হলে আমি দেখাই দিব। সো এইভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট আপনার ধীরে ধীরে চলে আসবে। 2,000 টাকার কোর্স পেয়ে আপনারা 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন যারা করতে চান। আগামীকালকের ভিতরেই করার চেষ্টা করবেন, যেহেতু পরশুদিন থেকেই ক্লাস শুরু হবে। 0199735695 019386899196, এই দুইটা আমার বিকাশ নগদ রকেট বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা ভর্তি হবেন এই নাম্বারে টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিট দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত করে নিব। এই পর্যন্ত 75টা ব্যাচ চলে, নতুন যে ব্যাচ আপনাদেরটা হবে সেটা হচ্ছে 76তম ব্যাচ। আর আপনাদের এরকম একটা আইডি কার্ড দিয়ে দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, নাম্বারটা হারিয়ে যেতে পারে বা কোনো প্রবলেম হলে এটা দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। এছাড়া পিডিএফ ফাইল বা যত ম্যাটেরিয়ালস দরকার সেটা আমি প্রদান করব। ইভেন আমার লেখা একটা বই আছে, এটা নিতে গেলে আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে, সেটা আপনি পেইড কোর্সের হন বা ফ্রি ক্লাসে। এই বই নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম। সো এটা এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সব কিছুই আছে। তো যাই হোক, এটা হচ্ছে বড় কথা। আর প্রত্যেকটা ক্লাস শেষে 15 দিন 1 মাস যখন হয়ে যাবে, আমি কিন্তু স্পিকিং টেস্ট নিয়ে থাকি, এবং এই স্পিকিং টেস্ট আপনাদেরও দিতে হবে। একদম অফলাইনের একটা কোর্সের থেকেও আপনি বেটার কিছু পাবেন, এতটুকু বলতে পারি। আমরা আপনারা যারা রেগুলার হইতে আমার ক্লাসগুলো করে আসছেন, তারা জানেন যে আমি কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় দেখিয়ে থাকি, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে থাকি। তো আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন যদি আপনি সত্যিকার অর্থে প্রাকটিসটা করতে পারেন। এরকম ওয়ান টু ওয়ান সেশনও আমি আপনাদের থেকে নিব, এবং আপনারাও এই ওয়ান টু ওয়ান সেশন গুলো দিবেন। সো অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, এতটুকু বলতে পারি। ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, এইভাবে এখান থেকে দেখা যায় না, আমি দেখাবো আপনাদের। সো এই হচ্ছে বিষয়। আর আমি এখন একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন সলভ করছি, প্রত্যেকে একটু মনোযোগ দিন। আর যারা ভর্তি হতে চান, আমি আবারও বলে রাখলাম, যদি মনে করেন আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আমি ইংলিশে প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম, আই ক্যান সে। আর আগামীকাল আপনারা সিক্সথ ফ্রি লাইভ ক্লাস করবেন। প্রেপোজিশন এবং প্র্যাকটিক্যাল রিডিং এর উপর আমি ক্লাস নিব, যাদের প্রেপোজিশন ব্যবহার নিয়ে দুর্বল আছেন তারা করতে পারবেন। তো এই জায়গাটাতে একটু ফোকাস করেন। ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস দেখেন, দুইজনের ভিতরে একটা কথোপকথন, খুবই সিম্পল একটা কনভারসেশন। তারপরেও আমরা একটা অ্যানালাইসিস করব। আমরা অনেকেই ইংলিশ প্যাসেজ পড়ি, কিন্তু অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি আমরা এটা বের করতে পারি না, টেন্স ধরতে পারি না। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ওই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। টেন্স আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি বা মিনিংটা কি এটা ধরা যায় বা বোঝা যায়। আর এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, এখানে কোন ধরনের স্ট্রাকচার বেশি ব্যবহৃত হয়েছে, এরকম কয়েকটা কনভারসেশন যদি আমরা সলভ করি, এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর এটা বুঝতে পারলে আমরা এতটুকু অন্তত অনুধাবন করতে পারবো, যখন কেউ কারোর সাথে ইংলিশে কমিউনিকেশন করে, কথা বলে, ঠিক এই ধরনের স্ট্রাকচার বেশি ব্যবহৃত হয়, তাহলে সেগুলো আমরা আমাদের কনভারসেশনে অ্যাপ্লাই করে ফ্লুয়েন্টলি কথা বলা চালিয়ে যেতে পারবো। যেমন দেখেন, ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস কি বলছে, মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। তাহলে অ্যামিজার থাকলেই আমরা অনেকেই মনে করি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, সাবজেক্টটা মোবাইল ফোন, বাট এখানে ইজ একাই ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে বাংলাটা কি, মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। তাহলে সাবজেক্ট ইট, ভার্ব কি, হ্যাজ অ্যাডেড, তাহলে এটা কোন টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট। অর্থ কি, প্রেজেন্ট পারফেক্টের হয়েছে, গিয়েছে, থেকেছে। তাহলে ইট হ্যাজ অ্যাডেড মানে এটা যুক্ত করেছে। আর নিউ ডিমেনশন, ডিমেনশন মানে একটা মাত্রা, একটা লেভেল, হ্যাঁ, একটা নতুন মাত্রা যুক্ত করেছে টু আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিস ইউজড বাই সামওয়ান। কিন্তু এই যে ক্যান বি প্লাস ভি3, এটা হচ্ছে মডেলের প্যাসিভ, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। এখন দেখেন দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আই এম ফাইন টু। ইউ নো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। এই যে দেখেন, তুমি জানো, এটা একটা ক্লজ, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে,
এরপর বলছে আই হ্যাভ বট, তাহলে হ্যাভ প্লাস বাই থেকে বট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট, অর্থ কি, আমি কিনেছি একটা নতুন মোবাইল ফোন গতকাল। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন। এর বাংলা অর্থ কি, মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো। ডু এর ব্যবহার কেন হলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোশ্চেন করতে গেলে ডু এর ব্যবহারটা করতে হয়। নাও এ ডেইজ মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস, তাহলে এখানে ইজ আছে, কন্টিনিউয়াস না, ইজ একাই ভার্ব, অন্য কোনো ভার্ব নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বর্তমান সময়ে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা মাধ্যম। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। উই ক্যান কমিউনিকেট, অর্থাৎ আমরা যোগাযোগ করতে পারি, ক্যান প্লাস বি ওয়ান। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট আর ওভার ইট, অর্থাৎ খুব কম সময়ের কম সময় এটার মাধ্যমে। ক্যান প্লাস ভি ওয়ান, অর্থাৎ এটা মডেলের স্ট্রাকচার। ওই যে আমি আপনাদের বলছিলাম না যে শুধু টেন্স দিয়ে আমরা কিন্তু আমাদের মনের সম্পূর্ণ ভাব ইংলিশে প্রকাশ করতে পারি না, টেন্স এর পাশাপাশি আমাদের মডেল এবং সেমি মডেল সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এরপর, ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। রাহেল বলছে রাইট ইউর এনিথিং এলস, আর কিছু। এবার দেখেন কি বলছে, মোর ওভার, অধিকন্তু, এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। দেখছেন একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন, হ্যাভ বিন ইনক্লুডেড, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কেন এরকম দেওয়া, সাবজেক্ট কি, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট। এটা কি নিজে নিজে হয় না, বাংলাটা কি, যে এই মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে, কোনটাতে, এই মোবাইল ফোনে। দেখছেন তাহলে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনেও প্যাসিভের ব্যবহার আছে। এখানে কি বাই মি বাই হিম দেওয়া আছে, নেই। এই জন্য আমি বলছি যে বাই ছাড়া প্যাসিভের ব্যবহার বা ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা আমাদের শিখতে হবে। রাহেল বলছে ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি কি বলছো। নাও এ ডেজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, বর্তমান সময়ে কিছু লোক সন্ত্রাসী কার্যক্রম চালায় মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে। ইট হ্যাজ বিকাম, হ্যাজ প্লাস বিকাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও এটা হয়েছে, বাংলা কি, এটা হয়েছে অ্যান ইজি ওয়ে অফ টিচিং গার্ল, একটা সহজ উপায় মেয়েদেরকে উত্ত্যক্ত করার বা বিরক্ত করার। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেই দ্যাট, প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। বলছে রিয়েলি, সত্যি, আই ডিডেন্ট নো ইট বিফোর, আই ডিডেন্ট নো মানে কি, আমি জানতাম না এটা। আমি যদি বলি যে আমি এটা জানতাম, ইংরেজি কি হতো জানেন, অনেকে বলে আই ডিড নো, আই নো ইট না, আই নিউ, কে এন ই ডাব্লিউ, আই নিউ ইট বিফোর। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর ভি টু, ভার্বের পাস্ট ফর্ম বসে, ঠিক আছে। আর নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে ডিড নট, বা মানে ডিডের ব্যবহার যখন হবে, মেইন ভার্বটা পাস্ট ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। আনিস বলছে ইভেন সাম স্টুডেন্টস, এমনকি কিছু ছাত্রছাত্রী ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, কারণ তারা মোবাইল ফোনে ব্যস্ত থাকে সারা রাত ধরে। ওভার, এটার মাধ্যমে, যেমন আমাকে যদি কেউ বলে হাউ ডু ইউ কন্ডাক্ট ইউর অনলাইন ক্লাস, আমি বলতে পারি আই টেক ক্লাস ওভার গুগল মিট, ওভার দ্য গুগল মিট, হ্যাঁ, অর থ্রু, হ্যাঁ। দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট বিকজ দ্য মোবাইল অপারেটর্স প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। বলছে ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট, এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। বলছে অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার করা উচিত। বলছে নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, আমাকে এখন প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে, এটা কিসের স্ট্রাকচার, যেতে হবে, সেমি মডেল ভার্বের। ওকে সি ইউ লেটার বাই। তো এটা তো ফার্স্ট কনভারসেশন ছিল। এখন আপনি একটু অ্যানালাইসিস করে ফেলেন যে এই যে দুইজনের ভিতরে যে কনভারসেশনটা হয়েছে, এখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচারে ব্যবহার হয়েছে। সেমি মডেল আছে, মডেল আছে, এই যে শুডের ব্যবহার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এর বাইরে আর নেই। কয়টা স্ট্রাকচার এখানে আছে বোঝেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এরপর কি, মডাল, সেমি মডাল, অর্থাৎ সর্বোচ্চ 6টি স্ট্রাকচার এই সম্পূর্ণ কনভারসেশনটা কাভার করেছে। আমি বলছি কয়টার কথা আগের ক্লাসগুলোতে, 30টা। 30টাই কি লাগে, না, জাস্ট 6টা স্ট্রাকচারের মাধ্যমে এই কনভারসেশনটা হয়েছে। যদি 6টা স্ট্রাকচারের মাধ্যমে এই কনভারসেশনটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে আপনার মডাল, সেমি মডাল,
তাহলে আপনি মনে রাখেন, আপনি নিজেও যখন কারোর সাথে কনভারসেশন করবেন বা কমিউনিকেশন করবেন, এই টেন্সগুলো, এই স্ট্রাকচারগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে এই টেন্স রিলেটেড প্র্যাকটিসটা আমাদের যদি থাকে, তাহলে তো আমরা ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস হবে না, আমরা দ্রুত কথা বলতে পারবো। এগুলো বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমি করিয়ে থাকি। আপনারাও পারবেন, একদিনে এই জিনিসগুলো বুঝবেন না। ল্যাঙ্গুয়েজ শিখবেন প্র্যাকটিক্যালি, প্রফেশনালি। কঠিন লাগবে না, কষ্ট হবে না, প্লেজার বা আনন্দের সাথে শিখবেন। এটা প্র্যাকটিসের বিষয়। পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? ফ্রি কোর্স অন ওয়ে কমিউনিকেশন, পেইড কোর্স টু ওয়ে কমিউনিকেশন। আমি যদি এখন এটা আপনাকে দিয়ে করাতে পারতাম, আপনার ডেভেলপমেন্ট হতো। আমি করতেছি, আপনি দেখতেছেন বা শুনতেছেন। এটা সায়েন্স না বা ম্যাথ না যে মনোযোগ দিয়ে দেখলেন শুনলেন হয়ে গেল। এরকম হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স a man perfect. So without practicing, without speaking, how can you be able to expert and fluent in English within very short time? আপনি যদি নিজে এটা রিডিং করেন, আপনি যদি এখানে কথা বলতে গেলে প্রবলেম ফেস করেন, টেন্স আইডেন্টিফাই করতে না পারেন, আমি আপনাকে ধরাই দিব, আমি আপনাকে করাই দিব। ওইখান থেকে আপনি ধীরে ধীরে ওভারকাম করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন না, করা যায়। আপনাকে কাজ করতে হবে, আপনাকে দিয়ে পড়াবো। টু ওয়ে যে কমিউনিকেশন, যে কনভারসেশন, এটা লাগে। পেইড কোর্সে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস আছে, কোর্সের সার্টিফিকেট আছে, এভরিথিং দ্যাট ইউ উইল গেট হিয়ার। সো এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। আগামীকাল আপনারা সিক্সথ ফ্রি লাইভ ক্লাসে জয়েন করেন। ধন্যবাদ। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দ্রুত প্রোভাইড করে দিব। আর এখন যদি আপনাদের কোনো কোশ্চেন